পথ নেই। এবার বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। বিজেপিতে এখন তার পদ নেই, দল নির্দিষ্ট কাজ না দিলে টাটা বাই বাই, এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। বিজেপিতে এখন তার পদ নেই, দল নির্দিষ্ট কাজ না দিলে টাটা বাই বাই, রাজনীতিকে টাটা বাই বাই বলে দেব, বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। ফিরে যেতে পারেন আরএসএস এর কর্মযজ্ঞে, ঘনিষ্ঠ মহলে এমনই ইচ্ছা প্রকাশ দিলীপ ঘোষের। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের, কি জানতে পারছো? দেখো, ঘনিষ্ঠ মহলে দিলীপ ঘোষ জানিয়েছেন যে এখন তিনি বিজেপিতে কোনো পদই হোল্ড করছেন না। একটা সময় তিনি দলের রাজ্য সভাপতি ছিলেন, একটা সময় তিনি সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্ব সামলেছেন। এখন একেবারেই কোনো দায়িত্বই তিনি নেই। এমনকি তিনি সাংসদও ছিলেন, এবারে নির্বাচনে পরাজিত হয়েছেন, ফলে কোনো পদেই দিলীপ ঘোষ নেই। ফলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আর একটা মাস তিনি দেখবেন, কেন্দ্রীয় নেতৃত্ব যদি তাকে দলের গুরুত্বপূর্ণ নিযুক্ত করে তাহলে ঠিক আছে, নয়তো রাজনীতিকে বাই বাই বলার সময় এসে গেছে বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছে দিলীপ ঘোষ। প্রশ্ন উঠছে, তাহলে কি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন তিনি? অন্তত ঘনিষ্ঠ মহলে তার যে ইচ্ছা প্রকাশ, যে খবর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, যে ঘনিষ্ঠ মহলে দিলীপ ঘোষ জানিয়েছেন যে একটা সময় তো রাজনীতি থেকে বাই বাই নিতেই হতো, হয়তো তিনি আগেই নেবেন, এরকম একটা ইচ্ছা কিন্তু ঘনিষ্ঠ মহলে তিনি প্রকাশ করেছেন। এবং যেটা জানা যাচ্ছে, যেহেতু তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে এসেছেন, প্রায় 16 থেকে 17 বছর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক হিসেবে কাজ করেছেন, দীর্ঘ সময় নাগপুরে কাটিয়েছেন, এই বাংলাতেও কাটিয়েছেন, ফলে তিনি আবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজে নিজেকে নিযুক্ত করতে পারেন। তাহলে কি ভারতীয় জনতা পার্টির রাজনীতিকে বাই বাই জানাতে চলেছেন দিলীপ ঘোষ? রাজনৈতিক মহলে কিন্তু জল্প এই মুহূর্তে তুঙ্গে, এবং ঘনিষ্ঠ মহলে ইচ্ছা প্রকাশ করেছেন দিলীপ ঘোষ যে কতদিন আর পদবিহীন অবস্থায় থাকা যায়। কারণ লড়াই করতে গেলে, নেতৃত্বে থাকতে গেলে একটা পদ দরকার। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর হয়তো একটা মাস, তারপরই হয়তো বড় সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন দিলীপ ঘোষ, যদি না তাকে কেন্দ্রীয় পদে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত থাকে, তাহলে হয়তো রাজনীতি থেকে বাই বাই বলার সময় এমনটাই দিলীপ ঘোষ নিজে মনে করছেন। ঘনিষ্ঠ মহলে দিলীপ ঘোষের কথা জানিয়েছেন। দিলীপ ঘোষের এই ইচ্ছা প্রকাশের পর রাজনৈতিক মহলে জল্পনা তো বটেই, কারণ তিনি একজন সফল রাজ্য সভাপতি, যার আমলে কিন্তু 18টা সাংসদ পেয়েছিল বাংলা। তিনি একজন সফল রাজ্য সভাপতি, যার আমলে 77টা বিধায়ক পেয়েছিল বিজেপি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার সাংগঠনিক যে দৃঢ়তা, তার যে ক্ষমতা, সেটার উপর কি আরেকবার অন্তত দায়িত্ব বা ভরসা করবে বিজেপি? ফলে তাকে অন্য কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হবে। হয়তো আগামী 1 মাসের মধ্যেই অত্যন্ত ঘটনাবহুল দিন হবে এবং সেখানেই বিষয়টা পরিষ্কার হবে। কিন্তু যদি কোনো পদ না দেওয়া হয়ে থাকে, কারণ এখন তিনি বিজেপিতে কোনো পদেই নেই, একজন সামান্য কর্মীর মতো তিনি রয়েছেন, ফলে সেটা যদি তার না থাকে, তাহলে তিনি আর রাজনীতিতে না থাকারই ইচ্ছা প্রকাশ করছেন, রাজনীতিকে বাই বাই বলতে চান এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে ফিরে গিয়ে আবার সেই কর্মযজ্ঞে নিজেকে নিযুক্ত করতে চান দিলীপ ঘোষ। এমন তথ্যই কিন্তু আমরা পাচ্ছি। আবারও তোমাকে বলবো যে কয়েকদিন ধরেই জল্পনা চলছে, যেহেতু সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, আবার একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী, ফলে পরবর্তী রাজ্য সভাপতিকে জল্পনায় চর্চা চলছে জোর কদমে। সেই তালিকায় দিলীপ ঘোষেরও নাম রয়েছে, কিন্তু কোথাও কোনোভাবে দিলীপ ঘোষকে এটা মনে করছেন তাকে দায়িত্বে না আনা হতে পারে। ফলে এইরকম একটা জায়গা থেকে, যিনি একজন সফল সংগঠক, দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের এই ইচ্ছা প্রকাশ এবং রাজনীতিকে বাই বাই বলবো, এই যে ঘনিষ্ঠ মূল ইচ্ছা প্রকাশ, তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। দিলীপ ঘোষ এই মুহূর্তে জল্পনার কেন্দ্রবিন্দুতে বলতে পারো। তাহলে কি তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে ফিরে যাচ্ছেন? এটাও কিন্তু একটা বড় $1 মিলিয়ন প্রশ্ন। বেশ, ধন্যবাদ সুচারু। দল নির্দিষ্ট কাজ না দিলে টাটা বাই বাই, রাজনীতিকে টাটা বাই বাই বলে দেব, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। ফিরে যেতে পারেন আরএসএস এর কর্মযজ্ঞে, ঘনিষ্ঠ মহলে এমনই ইচ্ছা প্রকাশ দিলীপ ঘোষের। বিজেপিতে এখন তার পদ নেই, দল নির্দিষ্ট কাজ না দিলে টাটা বাই বাই, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। এবার বাঁকুড়ার দিকে নজর রাখবো। ওন্দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, প্রাক্তন
প্রাক্তন বিধায়ক অরূপ খায়ের মিছিলে একেবারে উত্তেজনা, আর তাকে দেখে দূর হটাও স্লোগান। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, বাঁকুড়ার ওন্দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, শহীদ দিবসে প্রস্তুতি মিছিল ঘিরে প্রাক্তন বিধায়ক অরূপ খায়ের মিছিলে উত্তেজনা। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি মিলন কর্মকারের কাছে। মিলন, প্রাক্তন বিধায়কের মিছিলে একেবারে উত্তেজনা সৃষ্টি, ঠিক কি কারণে? বললি যে প্রকাশ্যে একেবারে গোষ্ঠীদ্বন্দ্ব, যে সেটা কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। কারণ যে ওখানকার যে ব্লক সভাপতি রয়েছে ওনার, তিনি একটা এই যে 21শে জুলাই পরবর্তী যে নেওয়া হয়েছে তার ক্ষেত্রে সমস্ত সাধারণ মানুষকে নিয়ে একটা মিছিল ডেকেছিলেন বা একটা কর্মী সভা ডেকেছিলেন, এবং তিনি যেটা জানালেন যে আমরা আমাদের প্রাক্তন বিধায়ক অরূপ খাঁ মহাশয়কে আমি গতকাল রাতেই ফোন করেছিলাম, তাকে আসার জন্য আবেদন করেছিলাম এবং বলেছিলাম দাদা একই জায়গাতে দুটো যেন মিছিল না হয় বা আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব যেন প্রকাশ্যে না আসে। তাই তিনি যে ব্লক সভাপতি রয়েছেন উত্তম বীর, তিনি গতকালই রাত্রেবেলায় রাজ্যের যে নেতা রয়েছেন তাদের সেখানে জানিয়ে দিয়েছিলেন, এবং জানানোর পর তিনি বলেছিলেন, তারপরে তিনি বলেছিলেন না আমাদের কোনো দুটো হবে না মিছিল মিটিং, আমাদের একটাই হবে। কিন্তু সকালবেলায় আমরা ওট পেতেছিলাম, এবং তারপরে যখন দেখা গেল বেলা বাড়তেই অরূপ খায়ের নেতৃত্বে এক মিছিল ডাকা হয়েছে। মিছিল অন্য দিক থেকে দেখা গেল আরেকটি যে ব্লক সভাপতি রয়েছে তৃণমূলেরই উত্তম বীর, তিনি একটি মিছিল নিয়ে আসছেন। হঠাৎ করে বিডিও অফিসের কাছেই দু দলেরই সামনাসামনি হয়ে যায়, এবং তখন অশ্লীল ভাষায় দূর হটাও, চোর চোর, এই ধরনের বিভিন্ন ধরনের অশ্লীল ভাষা, অশ্লীল স্লোগান উঠে আসে, এবং এমন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও যোগাযোগ করবো। তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ওন্দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, শহীদ দিবসের প্রস্তুতি মিছিল ঘিরে প্রাক্তন বিধায়ক অরূপ খায়ের মিছিলে উত্তেজনা, নেতাকে ঘিরে দূর হটাও স্লোগান। ওন্দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে চরমে, শহীদ দিবসের প্রস্তুতি মিছিল ঘিরে ওন্দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি মিলন কর্মকারের সঙ্গে। মিলন, যেমনটা বলছিলেন, হঠাৎ করে দেখে মনে হবে তোমার, বা হঠাৎ করে শুনলেই মনে হতো যেন শাসক দল এবং বিরোধী দল দুজন হয়তো সামনাসামনি এসে গেছে, হয়তো দুজনে অন্য অন্য জিনিসের জন্য কর্মসূচি নিয়েছিলেন। কিন্তু অবশেষে যেটা দেখা গেল যে ফ্ল্যাগ তৃণমূলেরই, দু দলেরই, যে এটা থেকে প্রাক্তন বিধায়কের যখন মিছিল করে আসছেন তারা তো তৃণমূলের ফ্ল্যাগ, এবং অন্যদিকে ব্লক সভাপতি উত্তম বীর তিনিও যখন আসছিলেন সেখানেও তৃণমূলের ফ্ল্যাগ, এবং যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্লোগান চলছে, তারপরে হঠাৎ করে এমন একটা দৃশ্য গেল যে চোর চোর, দূর হটাও, একে অপরকে বলতে থাকে, অশ্লীল ভাষা বলতে থাকে। তা থেকে এলাকার মানুষের মধ্যে আরো প্রশ্ন উঠেছে যে এত সুন্দর লোকসভায় যে নির্বাচনের ফলাফলের পর হঠাৎ করে কেন এই ধরনের ভাষা প্রয়োগ করা হচ্ছে, বা কেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে কোনোভাবেই দল বিরোধী কাজ বা গোষ্ঠী কোন্দল বা তৃণমূলের অন্তর্কলহ এটা কোনোভাবে বরদাস্ত করা যাবে না। এখন দেখার বিষয় সংবাদ মাধ্যমে সংবাদ পরিবেশন হবার পর তাতে রাজ্য নেতৃত্বে কি ব্যবস্থা নেন। কিন্তু দুজনে পরিষ্কার বলে দেন, অরূপ খাঁ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলো, কিন্তু উত্তম বীর পরিষ্কারই বলে দেন যে অরূপ খাঁকে আর এই ওনা এলাকার মানুষ চায় না, কারণ তার বিরুদ্ধে অনেক দুর্নীতি হয়েছে, তিনি কাজ করেনি, তাই তিনি হেরে গিয়েছিলেন। কারণ এত ভালো ফলাফল, এত সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন থাকা সত্ত্বেও কেন লোকসভা ভোটে সেখানে যে উন্নয়ন থাকা সত্ত্বেও কেন উদাম বিধানসভাতে কোনো মতেই তৃণমূলের পক্ষে ভোটের ঝুলিতে ভোট পড়েনি, সেটাও তিনি প্রশ্ন তুলেছেন এবং এলাকার মানুষ প্রশ্ন তুলেছেন। তবে যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু জোর গলায় বলছেন যে না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল করি, আমাদের কোনো দল বিরোধী নেই। কিন্তু উত্তম বীরের দল পরিষ্কার বলে দিচ্ছেন যে আজকে অরূপ খাঁ আমাদের দল বিরোধী কাজ করেছেন, এখন আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাবো যে এই অরূপ খাঁর বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেন। এখন দেখার বিষয় যে পরবর্তীকালে এই যে গোষ্ঠী কন্দল বা অন্তর্কলহ কোন জায়গায় গিয়ে পৌঁছায় সেদিকে নজর থাকবে আমাদের। মিলন, এই দ্বন্দ্ব কতদিন ধরে চলছে কি জানতে পারছো? দেখো, ঠান্ডা লড়াই আমরা কিন্তু আজকে 21 তারিখে 21-এ যখন বিধানসভা নির্বাচন হয়েছিল তখনও দেখেছিলাম,
আবার লোকসভা নির্বাচন তখনও দেখেছিলাম, এবং বিভিন্ন মিটিং মিছিলে তখনও কিন্তু এই যে গোষ্ঠী কোন্দল কিন্তু প্রকাশ্যে আসে। দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে তারা আলাদা আলাদা মিটিং করছে, একে অপরকে কাদা ছড়াছড়ি। তার ফলে ঘোলা জলে মাছ ধরতে ওদা বিধানসভার যে বিধায়ক রয়েছেন অমরনাথ সরকার, বিজেপির বিধায়ক অমরনাথ সরকার, তিনি কিন্তু বলেছেন যে এটা বখরার লড়াই, কারণ ওদা এলাকাতে বালিঘাট রয়েছে, পুরুষ বৈধ বালিঘাট, কিন্তু সেখানেই তুমি তো জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় বলেছেন যে কোনোভাবে চোলাবাজি বরদাস্ত করা যাবে না। তাহলে ব্লক সভাপতি বনাম প্রাক্তন বিধায়ক, কারণ আগে যা গুড় খেয়েছেন সেই গুড় ভুলতে পারছেন নাকি? এই ধরনের এলাকার মানুষের বক্তব্য বা উত্তম বিটের পক্ষে যারা সপক্ষে রয়েছে তারাও কিন্তু এটাই বলছে যে সেই অরূপবাবু যে সব দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, যার জন্য তৃণমূলের এই অবস্থা হয়েছে ওদা বিধানসভা এলাকায়। তাহলে কি কোথাও ডাল মে কালা? হ্যাঁ, এই কথা কিন্তু মানুষকে বোঝাতে আর আমাদের কোনো প্রশ্ন ছুড়ে দিতে হচ্ছে না। মানুষ পরিষ্কার বলে আছে নিশ্চয়ই এখানে কোনো বখরার লড়াই আছে, তাই এই ধরনের গোষ্ঠী কোন্দল চলছে বা আসনের লড়াই চলছে এবং সিংহাসনের দখল করার চেষ্টা করছে। যে কে কার বাহুতে কতটা দম আছে, সেই বাহুবলী কে বাস্তবে, তাই এই মিছিলে কিন্তু একেবারে প্রমাণ হয়ে গেছে যে না, বাহুবলী প্রমাণ করতেই তাদের এই গোষ্ঠী কোন্দল বা প্রকাশ্যে এই রাজনৈতিক লড়াই। একদম পরিস্থিতির দিকে নজর রাখো, ধন্যবাদ তোমায়। প্রাক্তন বিধায়ক বনাম ব্লক তৃণমূল সভাপতি, দ্বন্দ্ব একেবারে চরমে ওন্দায়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শহীদ দিবসে প্রস্তুতি মিছিল ঘিরে প্রাক্তন বিধায়ক অরূপ খায়ের মিছিলে একেবারে উত্তেজনা সৃষ্টি হয়। নেতাকে ঘিরে দূর হটাও স্লোগানও চলে। আর এবার যে খবরের দিকে নজর